গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার টক রাহানা। এবারে আমরা যাচ্ছি সুন্দরবন, শীতকালীন সুন্দরবন, এবং সময়টা খুব অদ্ভুত হওয়াতে আমাদের মানে এই সময় বুকিং পেতে বেশ সমস্যা হয়েছিল। যাই হোক, সেসব গল্প অনেক পরে হবে, ইন ডিউ টাইমস। আমরা অনেকক্ষণ একসাথে থাকবো, তখন অনেক গল্প করা যাবে। এখন বাজছে পৌনে ছটা। আমরা উঠেছি 4:30 থেকে 4:45 নাগাদ, রেডি হয়েছি। এবারে কিন্তু শুধুমাত্র আমি আর পত্রালিকা নই, এবারে যাচ্ছে আমাদের হোল ফ্যামিলি, মা বাবা, পত্রালিকার মা বাবা এবং আরও বেশ কিছু। সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। এই যে এখানে কাজ বন্ধ, রাস্তা চলছে, তাই আমাদের গাড়ি বাড়ির সামনে অবধি আসতে পারলো না। আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে বেশ কিছুটা রাস্তা, 200-250 মিটার মতো। সৌদামিনীর সামনে থেকে আমরা গাড়িতে উঠবো। সামনে মা আর পত্রালিকা যাচ্ছে, পিছনে আমি আর বাবা। এরপরে এই গাড়ি যাবে পত্রালিকার বাড়ি, ওখান থেকে পত্রালিকার বাড়ির লোকজনকে তুলবে। এই যে আমাদের এবারে ট্রিপে শো স্টপার ঢুকছে, মাথায় নীল টুপি পরে। শেষ অব্দি সাসপেন্স ছিল, সিনেমা সাসপেন্সের মতো। আমরা পৌঁছে গেছি উল্লাস, এটা আমাদের ফাইনাল পিক আপ পয়েন্ট। এখানে পিক আপের পরই আমরা সোজা বেরিয়ে যাব আমাদের সুন্দরবনের উদ্দেশ্যে। এবারের ভিডিওটা ম্যাক্সিমামটাই ভয়েস ওভার দিয়ে করব, তার কারণ আমাদের ফিল্ম অনেক বড় হওয়ার কারণে দূরে এত চিৎকার চেঁচামেচি হয়েছে যে ওই সময় আমি কথা বলে ভিডিও করতে পারি। বর্ধমান থেকে আমরা যাব গদখালি ফেরিঘাট। গদখালি ফেরিঘাট বর্ধমান থেকে 190 কিলোমিটার মতো রাস্তা, যেতে সময় লাগে 5 ঘন্টা মতো। আমরা কিছুক্ষণ আগে আমাদের জার্নি শুরু করেছি, আর সময় লাগবে 4 ঘন্টা মতো। বেশ কিছুটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি অলরেডি। আমরা কলকাতা যাব ভায়া সেকেন্ড ব্রিজ, তারপর পাটুলি থেকে আমাদের আরও একজন উঠবে গাড়িতে। সেখান থেকে আমরা সোজা সোনারপুরের সামনে দিয়ে চলে যাব গদখালি ফেরিঘাটের দিকে। এটা হচ্ছে আমাদের টিটু, যার ভালো নাম হিংসু টিটু। টিয়ান, যার ভালো নাম হিংসু টিয়ান। বেশি টাকাস না, বিয়ে দিয়ে দেবো। কে মরে যাবি? এটা দাও। আগামী 2 দিন ছুটির দিন, সারাদিন ঘুমানো হবে। নৌকায় ঘুমানোর জায়গা আছে, একটা মাদুর নিয়ে। হ্যাঁ, নৌকায় নিচে প্রচুর জায়গা ঘুমানো। কাঁকড়ার টক খাবে, দেখবি খুব ঘুম আসবে। এখন আমরা সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি, আর সময় লাগবে 3 ঘন্টা মতো। গদখালি ফেরিঘাটে আমাদের লঞ্চ অপেক্ষা করবে, সেখানে পৌঁছে আমরা লঞ্চে উঠে যাব। সেই লঞ্চেই আমাদের 3 ডে 2 নাইটের প্ল্যান আছে। রাতে থাকাগুলো যদিও অন্য হোটেলে, তবে সারাদিনের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া পুরোটাই আমাদের প্রোভাইড করবে লঞ্চ থেকে। এখন আমরা পেরোচ্ছি কলকাতা সেকেন্ড ব্রিজ। এই ট্রিপে আমাদের পার হেড কত খরচা পড়ছে সেটা আমি জানাবো আমার ভিডিও শেষে, তাই সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আমাদের এখান থেকে আমরা একটা বড় পোস্ট ট্রাভেলার ভাড়া করেছি, যেটাতে আমরা যাচ্ছি টোটাল 14 জন, আরেকজন উঠবে আমাদের কলকাতার পাটুলি। সব নিয়ে আমাদের এইবারের ট্রিপে থাকছে মোট 15 জন। পাটুলি থেকে আমাদের লাস্ট প্যাসেঞ্জার তুলে নিয়ে আমাদের ট্রাভেলার ভ্যান এগিয়ে চলেছে গদখালি ঘাটের দিকে। এখান থেকে আর বাকি 65 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 3 মিনিট। আমি বেড়াতে যাব আর ইনস্টা ক্যামেরা দিয়ে একটু গেত হবে, তাই আবার হয় নাকি? তাই জানলা খুলে বের করে দিলাম আমার ইনস্টা 360 ক্যামেরাটা। আবার সেই টাইনি গ্লোবের ভিডিও স্টাইলে ভিডিও করছি। আমাদের ফুল টিম এখন তাদের পুরনো কেদারনাথ ট্রিপ নিয়ে গল্প আলোচনায় মত্ত। বাজছে 12টা, আমরা এখন পৌঁছেছি ক্যানিং মহকুমা হাসপাতালের পাশে। এখান থেকে আরো 30 কিলোমিটার রাস্তা বাকি, মোটামুটি 50 মিনিট মতো সময় লাগবে আরো। এই কি করছিস রে? বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি।
তোদের বাবা হচ্ছে গাদা। তাই পানি খেয়েছি, পিক ফেলেছি, ডাক করেছি ছলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্তমানে ডালায় এসে লুচি বেজেছি। এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কে দে পড়ে যাবি। লাগবে পরে ছাড়ে না। ক্যানিং শহর পেরিয়ে আমরা এখন মাতলা নদী ক্রস করছি ক্যানিং ব্রিজের ওপর দিয়ে। এখান থেকে আর খুব বেশি রাস্তা বাকি নেই। খুব সম্ভবত আগামী আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গদখালি ফেরিঘাটে। ক্যানিং ব্রিজ পেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকটা ব্রিজ পেরোচ্ছি, যেটার নাম বাসন্তী ব্রিজ। নদীর নামটা এখন আমার কাছে অজানা। আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে জানান কমেন্টে। বর্ধমান থেকে আমরা শুরু করেছিলাম সকাল 7টা নাগাদ। ঠিক 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম গদখালি ফেরিঘাটে। এখানে আমাদের জাহাজ ওয়েট করছে। জাহাজ মানে লঞ্চ। এখানে অ্যাকচুয়ালি লাইন দিয়ে প্রচুর লঞ্চ ওয়েট করছে। যাত্রীরা এখানে আসে এবং এখান থেকেই তাদের নিজেদের অ্যাপয়েন্টেড লঞ্চে উঠে যায়। আপনি গাড়ি বা বাস যাতেই আসবেন সেটা এখানে রাখার মানে পার্কিংয়ের যথেষ্ট ব্যবস্থা আছে, এবং ড্রাইভারদের সেখানে থাকার জন্য কিছু হোটেল, খাওয়ার জন্য হোটেল এবং জলের যথেষ্ট ব্যবস্থা আছে। এমভি বনানী ETS 112, এটাই এবারের আমাদের সহযাত্রী লঞ্চ। আমাদের লোকজন এক এক করে ধীরে সুস্থে লঞ্চে উঠছে। আমি একটু তাড়াতাড়ি লঞ্চে উঠে গেছি ভিডিওটা করব বলে। এই আমাদের লঞ্চের বসার জায়গাটা মানে ডেক। এখানেই কাটাতে হবে আমাদের সারাদিন। এছাড়াও লঞ্চের ভেতরেও বসার আরেকটি জায়গা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। ফাইনালি এবার আমাদের লঞ্চ ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। এই আমাদের লঞ্চের ক্যাপ্টেন। জাস্ট 1 মিনিট হলো আমাদের লঞ্চ ছেড়ে বেরিয়ে এলাম। এরপর আমরা জলে ভেসে যাচ্ছি। এবার আমি ঢুকবো লঞ্চের পেটের মধ্যে, যেখানে আমাদের ব্যাগপত্র সব রাখা আছে। প্লাস হচ্ছে ছোট্ট করে একটুখানি রেস্ট করার মতো একটা জায়গাও আছে। এখানেই থাকছে আমাদের সমস্ত ব্যাগ। সব দেখে এবার আমরা ঢুকছি কিচেনে। এখানে জাহাজের ইঞ্জিন রয়েছে বলে আওয়াজ প্রচুর বেশি। যাই হোক, এটা আমাদের কিচেন। এখানে রান্না বান্না হচ্ছে, বাটি রান্না করছে, বাসির সাথে পরে কথা বলবো। এখানে হচ্ছে আমুল মাছ, ক্র্যাব, ভাত হচ্ছে, বেগুন ভাজা। আমরা ওই ঘাট থেকেই ছেড়ে বেরিয়ে এলাম একটু আগে। এবার দেখা যাক লঞ্চের বাইরে থেকে লঞ্চের ভিউ। যদিও পুরোটা এখান থেকে দেখা যাবে না, তাও যতটা দেখা যায় ততটাই দেখি। এখন আমি দাঁড়িয়ে আছি লঞ্চের ডেকের একদম সামনে। সামনে থেকে কেমন লাগছে আমাদের লঞ্চটাকে দেখুন আপনারা। দেখে কেমন লাগছে? জলের রং এখানে একটু ঘোলা, এখন জোয়ার চলছে তাই রং একটু ঘোলাটে। অন্য সময় জলের রং আরেকটু সবুজের দিকে থাকে। সেই সময় আসবে, সেই সময় আমি দেখাবো। লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি রয়েছে পিএম? লাঞ্চে প্রথমে তো স্যালাড, একটা বড় সড়ো কাঁচা লঙ্কা দিয়েছে, তার সাথে একটা ঢেঁড়স মনে হচ্ছে, আটখানা বেগুন ভাজা আর একটা মুগের ডাল। আর কি আছে এখনো জানি না, অনেক কিছু বাকি আসছে। খিদেটাও প্রচন্ড পেয়েছে। আমারও পেয়েছে, মানে কথা বলতে গেলে আমার জিভে জল চলে, জিভ জড়িয়ে যাচ্ছে। তোমাকে একটু শশা খাওয়াতে পারি। তাও আমি সবার জন্য চেষ্টা করছি ভিডিওটা করার। লাঞ্চে ডাল ভাতের পরে আমরা আরও খেলাম যেটা, সেটা হচ্ছে ভেটকি মাছ, পুঁই মেটুরি দিয়ে চিংড়ি মাছ, তারপর চাটনি পাঁপড়। ভেটকি মাছটা দুর্ধর্ষ ভালো ছিল। আমি এত বছরের মধ্যে কোনোদিন এত ভালো ভেটকি মাছ খাইনি, এই প্রথমবার। তারপর আমরা লঞ্চে করে কিছুটা এসে গোসাবা এলাম। গোসাবাতে আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখব। এইটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো বলছে। বড়ই ছোট, খুব একটা বড় নয়। মেনটেন্যান্সের অভাবে জায়গাটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এটা যদি খোলা থাকতো আর ভিতরটা মিউজিয়ামের মতো করা থাকতো, বোধহয় জায়গাটা আরও সুন্দর লাগতো। চাবি দেওয়া, শনি রবি ছুটি। পৌঁছে গেছি রবি ঠাকুরের বাংলোর সামনে। এখানে টিকিট 5 টাকা করে। আমরা রবি ঠাকুর জায়গা থেকে আসছি। হ্যামিল্টনের সাথে বসেছিল না কেউ? হ্যাঁ, তুমি ছোট
এটারও মেনটেনেন্স খুব একটা ভালো না, তবে হ্যামিল্টন সাহেবের বাংলোর যে অবস্থা দেখলাম তার থেকে এটা একটু বেটার। ভিতরে কি আছে দেখা যাচ্ছে না, এগুলো অ্যাজ আ মিউজিয়াম খুলে রাখলে আমার মনে হয় আরও ভালো হতো। এটার বাইরে একটা পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, সেটার জন্য এটার বাইরের মেনটেনেন্সটা একটু বেটার হ্যামিল্টন সাহেবের বাংলোর তুলনায়। এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এখন গোসাবা আইল্যান্ডে, আমরা গোসাবা আইল্যান্ডে ছিলাম এতক্ষণ, এই গোসাবা আইল্যান্ডে এখন হচ্ছে বাদ দেওয়া হয়েছে। এর আগে জোয়ারের সময় জোয়ারের জল ভেতরে ঢুকে যেত, এখন আইল্যান্ডটার এই পার বরাবর এখানে হচ্ছে এইভাবে আইল্যান্ডগুলোতে মানে বাঁধের মতো তৈরি করে দেওয়া হয়েছে যাতে যাতে জোয়ার উঠলে জোয়ারের জল আর ভেতরে ঢোকে না। আইল্যান্ডের ভেতরটা কিন্তু এখন এর থেকে ডাউন, কিন্তু এই সাইডগুলো অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে জাস্ট জলটাকে আটকানোর জন্য। সবুজ শান্ত জল, সূর্যাস্ত, লঞ্চে আমি একা বসে সামনে, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডে পুরোনো গান, এক অন্যরকম এক্সপিরিয়েন্স। এরকম শান্ত সবুজ এক্সপিরিয়েন্স করতে হলে সুন্দরবন ছাড়া আর সেরকম কোনো জায়গা আমার মনে পড়ছে না। বাজছে বিকেল 4টে পুরোপুরি, সানসেট হচ্ছে, আশেপাশে সুন্দরী গাছ আর পিছনে গান বাজছে, বহু পুরনো। আর এখানে বসে প্রকৃতির এই হাওয়া খেতে খেতে কীরকম একটা দুলকি চালে লঞ্চটা চলছে এই হাওয়ার মধ্যে দিয়ে, এই এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝানো প্রায় অসম্ভব, শুধু অনুভব করা যায় এটা। আমি বসে আছি লঞ্চের একদম সামনে, কারণ পিছনে প্রচুর হল্লা, এই পরিবেশের হল্লাটা ঠিক নিতে ইচ্ছে করছে না। যদিও যা শুনলাম আর 15 মিনিটের মধ্যে আমরা বাফার জোনে ঢুকবো জঙ্গলে, সেখান থেকে আর কোনো রকম কোনো মিউজিক চালানো যাবে না, পুরোটাই শান্ত হয়ে যাবে। এই জঙ্গলের মধ্যে এই পরিবেশের মধ্যে মনে হয় সেটাই সব থেকে ভালো। জলের রঙটা কাকুগুলো লাগছে, কাকু আর কাকিমাগুলো হয় না, লাগছে তো কাকু কাকিমা। ভাত রেখে দাও। বিকেল 5:30 বাজছে, আমরা অলমোস্ট আজকের মতো আমাদের সফর শেষ করে ফেলেছি। এরপর আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, হোটেল সুরঞ্জনা। কেমন সেটা গিয়ে জানা যাবে। এখন কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার পর থেকে সূর্যটা থেকে হাওয়াটা কিন্তু একটু বেশি লাগছে, সামনে পিছিয়েটাই জোলো হবে। পানুদার দুটো বিফিলা খেয়ে যা জোশ এসছে। একজন গেলেই হবে। হোটেল ঢুকে যাওয়ার পর আমরা রিসেপশনে সমস্ত কাগজপত্র দিলাম, দিয়ে এবার রুমের দিকে যাচ্ছি। পরপর 6টা রুম আছে আমাদের, 608টা আমার কাছে আছে। হোটেল পৌঁছে গেছি আমরা, এখানে এখন হোটেল থেকে একটা কালচারাল প্রোগ্রাম ছোট্ট করে একটা অ্যারেঞ্জ করেছে, সেটাই চলছে, দেখা যাচ্ছে। এই সিঁড়িটা দিয়ে আমরা উঠেছিলাম, নিচেও কিছুটা ছিল, এই মুহূর্তে এই অবধি জল উঠে গেছে। হ্যাঁ, অনেকটাই ছিল, যতটা দেখা যাচ্ছে তার চেয়ে বেশি ছিল নিচে। এখনো জোয়ার চলছে। এই আমাদের পাশে যে চায়ের দোকানটা রয়েছে তার থেকে জানতে পারলাম আরো 2 ঘন্টা জোয়ার চলবে। আমরা যাচ্ছি ডাইনিং এর দিকে খেতে। এখানে 2টো কিচেন আছে, একটা রেস্টুরেন্ট আছে আমাদের রুমগুলোর পাশে, সেটা হচ্ছে পেট কিচেন। আর আমরা যারা ট্রাভেল এজেন্টের সাথে এসেছি তাদের জন্য হচ্ছে এখানে একটা ডাইনিং কাম কিচেন টাইপের করা আছে। এখানে বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে সার্ভ করা হয়। বেশ এটা কি আছে? ভেজ যারা আছে তাদের জন্য ফুলকপি তরকারি, এটা ভাত, আর এটা ফাটাফাটি একটা ডিনারের পর আমরা চলে এলাম রুমে। রাত্রি 9:30 বেজে গেছে, 9:30 পৌনে 10টা বাজছে বোধ হয়। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, কারণ আমরা উঠেছি ভোরবেলা 4:45। তখন থেকে মোটামুটি চলছে, আর আমার একটু ঠান্ডাও লেগে গেছে।
শুয়েই পড়বো ভাবছি, কারণ আর ভালো লাগছে না। আর আমি পলাশের সাথে মানে আমাদের সঙ্গেই যে এজেন্ট যারা এসছে আর কি আমাদের বোটের, তাদের সাথে কথা বলছিলাম একটু আগে, খাওয়ার জাস্ট আগে। অনেক কিছু জানলাম এখানকার ব্যাপারে। এখানকার সুন্দরবনে অলমোস্ট সবকটা আইল্যান্ডেই অনেক সময় জল ঢুকে যেত, তো তারপর সবকটা আইল্যান্ডেই বাঁধ তৈরি করা হয়েছে। আর এই গোসাবা আইল্যান্ডের পাশেই হচ্ছে সজনেখালি, তো ওখান থেকে মাঝে মাঝে নাকি বাঘ সাঁতার কেটে এখানে চলে আসতো। লকডাউনের টাইম অবধি হয়েছে, তারপর থেকে এটা কমে গেছে। আর এখানকার জনবসতি গোসাবাতে ভালোই বেশি। এই গোসাবাতে হচ্ছে পলাশের বাড়ি। পলাশ হচ্ছে আমাদের যে বোটে যে 3জন ছেলে রয়েছে তাদের মধ্যে একজন। আর এমনি সুন্দরবন ট্যুরে এলে কিন্তু একসাথে কোনো গ্রুপের সাথে আসাই বেস্ট, কারণ হচ্ছে একা একা এলে না এই লঞ্চগুলো বুক করা খুব মুশকিল। লঞ্চগুলো, আমাদের লঞ্চটা হচ্ছে 15 বা 16 সিটার লঞ্চ, আমাদের মেম্বারও রয়েছে মোটামুটি 16 জন মতো। আর সেই জন্যই আর কি, বাকি মোটামুটি ইচ্ছে বড় লঞ্চ হচ্ছে 20 সিটার, 30 সিটার, 50 সিটার এরকম হয়, ইচ্ছে ছোট হয় না। তবে আপনি 2জন বা 3জন এলে কিন্তু কোনো একটা শেয়ার বোটে উঠতে হবে, অথবা মানে এই লঞ্চগুলোতে শেয়ারেও ওঠা যায়। যেটা 30 সিটার সেটা তো ধরুন 2-3টে ফ্যামিলি একসাথে উঠলে সেরকমও হয়। কারণ একা বুক করতে গেলে তো পুরো খরচাটাই আর কি আপনার পড়ে যাবে। আর এই লঞ্চে বুক করলে ওরা হচ্ছে যে এখানে 2 নাইটে থাকা প্লাস হচ্ছে সারাদিনের খাওয়া, ব্রেকফাস্টও একদম ডিনার অবধি সব কিছু খাওয়া টাওয়া নিয়ে প্যাকেজ তৈরি করে। আমাদের এই প্যাকেজটা পড়ছে 4,500 পার হেড। এবার এর চেয়ে বেশি বা কম প্যাকেজও আছে, সেটা হোটেলের মান এবং হচ্ছে যে লঞ্চ এবং লঞ্চের মান এবং লঞ্চের খাওয়া দাওয়া সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে। আমাদেরটা অ্যাভারেজ ভালো, অসাধারণ অসাধারণ বলবো না, কিন্তু আমাদেরটাও বেশ ভালো। তো আমাদের ভালোই লেগেছে এদের, স্পেশালি হচ্ছে এদের সার্ভিস ভীষণ হোমলি, কথাবার্তা ভীষণ ভালো এদের সবাইকার। আমার খুব ভালো লেগেছে এদের সাথে কথা বলে, গল্প করে, বা এদের যে আন্তরিকতা সেটা ভীষণ ভালো। আর আমরা এখন হচ্ছি যে হোটেলটা রয়েছে দেখালাম, হোটেলটা মোটামুটি ঠিকঠাক, অসাধারণ কিছু বলবো না হোটেলটা। আর যেহেতু আমরা এই সময়টা এসেছি, হোটেল পাওয়াটা একটু সমস্যা শীতকালটা, তো অন্য সময় এলে কিন্তু হোটেল পাওয়া অনেক ইজি। এই সময় এত ভিড়ের জন্য আমরা এর থেকে ভালো হোটেল বা ভালো রুম পাইনি, একদম টিপটপ ব্যাপারটা এখানে নয়। তবে বাথরুমটা মোটামুটি ঠিকঠাকই, আর হোটেলের লোকজন খারাপ নয়। যেমন আমার গিজারটা প্রবলেম করছিল, আমি বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে লোক এসে কিন্তু এটা ম্যানেজ করে দিয়ে গেছে। এদিক থেকে আমি হোটেলের রিভিউ ভালোই বলবো। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে বোটে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের পর আমরা যাব এখান থেকে ঝড়খালি। ঝড়খালির ওখানে একটা ভেটেরিনারি হসপিটাল টাইপ আছে, যেখানে হচ্ছে এই বিভিন্ন জন্তু জানোয়ারের অসুস্থ হলে আর কি ট্রিটমেন্টের জন্য নিয়ে আসা হয়, বা হচ্ছে যে এই যে কখনো কখনো গ্রামে গ্রামে বাঘ ঢুকে যায়, তখন হচ্ছে তাদেরকে বন দপ্তরে খবর দিলে ওরা নিয়ে এসে এখানে রাখে। তো সেখানে গেলে মোটামুটি আমরা বাঘ দেখতে পাবো খাঁচার মধ্যে, সেখানে আমাদের নিয়ে যাওয়া হবে। আরও 2-1টা এরকমই স্পটে নিয়ে যাওয়া হবে, আমার এক্স্যাক্ট নামগুলো এখন মনে পড়ছে না, যখন যাব তখন বলবো। আর রিজার্ভ ফরেস্টেও ঢুকতে পারি, সেটা কাল বা পরশু, সেটার ব্যাপারে এখনও শিওর নই। আর কাল দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট, আদিওস আমিগোস।